আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য একটা দুঃসংবাদই বলতে পারো। সেটা আমরা এই নোটিশের মাধ্যমে জানবো এবং তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আজকে মূলত মূল পয়েন্টে যে এটা কথা হবে সেটা হচ্ছে যে 3 ফুট দূরত্বে বেঞ্চ থাকবে এবং প্রতি 20 জন শিক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক কিংবা শিক্ষক থাকবেন। যদি ক্লাসে 100 জন শিক্ষার্থী কিংবা 100 জন পরীক্ষার্থী থাকে, সেক্ষেত্রে 100 জনের জন্য 5 জন শিক্ষক থাকবেন। সেটা হতে পারেন স্যার কিংবা হতে পারেন ম্যাম, তাতে কিছু আসে যায় না। তবে 5 জন গার্ড থাকবেন, মানে একটা ক্লাসে 5 জন গার্ড। এরকমটাই আজকের এই নোটিশতে আমরা জানবো। এটা কোনো গুজব না। প্রথমে অনেকেই হয়তো ভাবতে পারো যে ভাইয়া অনেক গুজবই তো ছড়ায়, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ছড়ায়, অন্যান্য ক্ষেত্রেও ছড়ায়। সো এই নোটিশের মাধ্যমে প্রমাণ হয় যে এটা কোনো ছড়ানো গুজব নয় কিংবা এটা কোনো আগের কোনো ব্যাচের জন্য নয়। অনেকে ভাবতে পারো যে ভাইয়া এটা মনে হয় অনেক আগের, কিংবা অনেকে আমি দেখেছি যে কমেন্টে বলতেছে যে এটা নাকি করোনার সময়ের, নাকি এইচএসসি 22-এর 23-এর। সো এটা হচ্ছে ভুল কথা সম্পূর্ণ। এটা হচ্ছে এইচএসসি 25-এর জন্য দিক নির্দেশনা, এবং এই দিক নির্দেশনার ক্ষেত্রেই এমন নোটিশ প্রদান করা হয় যে 3 ফুট দূরত্বে বেঞ্চ থাকবে এবং 20 জন শিক্ষার্থীর জন্য একজন গার্ড থাকবেন। সুতরাং প্রতি ক্লাসে 4-5 জন করে থাকবেন আর কি। সেটা হচ্ছে 24/5/2025, মানে 24শে মে এই নোটিশটা প্রকাশ করা হয়। আমরা যদি পুরো নোটিশটা পড়ি, একটু মোটামুটি সময় লাগবে। অন্যান্য যেগুলা বিষয় বলছে এটাতে ততটা আহামরি না, নর্মালি যতটুকু দরকার হয় ততটুকু তারা দিক নির্দেশনা দেয়। তবে মূল যে আলোচনায় আসছে সেটা হচ্ছে 12 এবং 13 নম্বর পয়েন্টটা নিয়ে মূল আলোচনা। সো 12 নম্বর পয়েন্ট আমরা দেখি, না আগে 10 নাম্বার দেবো। আচ্ছা, আমরা 12-13 দেখি, তারপর অন্যটা সময় হলে দেখবো, তা না হলে তো তোমরা এটা পড়ে নিবা। তোমরা এটা ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটা কালেক্ট করতে পারো। আমি তোমাদেরকে গত ভিডিওতে দেখাইছি যে কীভাবে তোমরা প্রবেশ করবে কিংবা ডাউনলোড করবে। তো আজকে নিয়ে এটা কথা বলি না। সো 12 নম্বরে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে প্রতি 20 জন পরীক্ষার্থীদের জন্য, আমরা শিক্ষার্থী বলছি না, পরীক্ষার্থী বলবো, কারণ সব শিক্ষার্থী তো পরীক্ষার্থী হতে পারবে না কিংবা সবাই ফর্ম ফিল আপ করতে পারে নাই। সো এই চিন্তাবাদ। পরীক্ষার্থী, প্রতি 20 জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে 2 জন করে দায়িত্ব পালন করবেন। সো এখানে একটা বিষয় তারা বলছে যে মিনিমাম 2 জন থাকতে হবে, কারণ একটা কক্ষে তো নর্মালি 40 জনের কম হবে না কখনোই, ঠিক না? সো 2 জন হলে তো 40 জনের ক্ষেত্রে হয়। আচ্ছা, তাও কোনো বিষয় না, একটু 19-20 হতে পারে, 50-60 হতে পারে, তবে মিনিমাম একজন যেন না হয়। হ্যাঁ, একজন যেন না হয়, প্রতিটি কক্ষে কমপক্ষে 2 জন করে দায়িত্ব পালন করতে হবে, এমনটাই জানিয়েছেন বললে ভুল হবে, জানিয়েছে, কারণ এটা তো বোর্ড কর্তৃক নোটিশ। সো মূলত চেয়ারম্যানের কথাতেই এবং বোর্ডে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সবার কথাতেই নোটিশটা প্রকাশ করা হয়। সো 13 নম্বরে যদি দেখি, কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করতে হবে। উপরেরটা তো অনেকে মেনে নিলা যায় না, টিচার বেশি থাকবেন, 2 জন কিংবা 3 জন থাকতে পারেন, কিংবা 2 জনও পাবো বা হয়তো বেশি। কিন্তু এই যে বললো যে 3 ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার আসন ব্যবস্থা মানে তো বুঝেছো, সিট প্ল্যান। আসন মানে কি? সিট। হ্যাঁ, তুমি যে জায়গায় বলবে সেটাই আসন। সো এই যে আসনের যে ব্যবস্থাটা, সেটা 3 ফুট দূরত্বে করতে বলতেছে। 3 ফুটে 1 ফুট 12 ইঞ্চি, 3 ফুট 36 ইঞ্চি, অনেকে এমন হিসাবও করতেছে। সো 3 ফুট কিন্তু অনেকখানি জায়গা। সো 3 ফুট দূরত্ব আমাদের যদি বেঞ্চ পড়ে, অনেকেই পরীক্ষায় দেখা দেখি আশা করে যাও, মানে একটু আগে পিছিয়ে, এটা নর্মাল, এটা তোমরা অস্বীকার করতে পারবে না। অনেকে এইভাবে A+ পর্যন্ত, A+ জানি না, পাস করে এটা শিওর। হ্যাঁ, এসএসসিতে হয়তো A+ পড়াটা একটু সহজ হতে পারে, কিন্তু এইচএসসিতে আমি মনে করি A+ পড়াটা টাফ, এসএসসির তুলনায় অনেকখানি। সো এটার ব্যবস্থা আসলে কোনোভাবেই থাকবে না। তার উপরে টিচারও যদি বেশি হয়, সেক্ষেত্রে তো মানে খুবই নতুন একটা অভিজ্ঞতা তোমরা অর্জন করবা। আশা করি যে এই অভিজ্ঞতা তোমাদের পরবর্তী জীবন অনেক কাজে দিবে। হয়তো সাময়িক কষ্ট পেতে পারো যদি প্রিপারেশন ভালো না থাকে, সাময়িক পরীক্ষার হলের কষ্ট এবং পরীক্ষা চলাকালীন কষ্ট, আবার রেজাল্ট যখন দিবে তখন আরেকটা কষ্ট, তারপর রেজাল্টের পরবর্তীতে আরও কষ্ট, মানে কষ্ট। সো কষ্ট, এটা তোমরা মেনে নিতে হবে। সো 1 মাস সময় আছে, 1 মাসে প্রতিদিন, এখন তো কোনো কলেজ কোচিংয়ের দরকার নাই না। সো 1 মাসে প্রতিদিন মিনিমাম, যদিও সব মানে সারাক্ষণই পড়া উচিত, তবে আমি তোমাদেরকে বেশি না, 30 দিনে আমরা আর একটু কম ধরি, 12 ঘন্টা করে 28 দিন ধরলাম, আমরা 2 দিন কম ধরলাম। সো এটা আমি একটু ক্যালকুলেটার দিয়ে হিসাব করি। প্রতিদিন তুমি 12 ঘন্টা নিজে পড়বা, ক্লাস সহ, মানে ক্লাস, MCQ সলভ,
সাজেশন আমরা নতুন করে দিব কি দিব না সেটা ভাবছি, তবে আমি মনে করি না এখন প্রয়োজন আছে, কারণ আমাদের অলরেডি একটা প্লেলিস্ট রয়েছে। সো তোমরা ওই প্লেলিস্টে গিয়ে HSC 25 সাজেশন প্লেলিস্টটা, সো ওইখানে গিয়ে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে আছে, সায়েন্স, আর্টস, কমার্স। সো সব সাবজেক্টই পড়া বেশি আছে, সায়েন্সের তুলনামূলক একটু বেশি। সো সায়েন্স স্টুডেন্টদের কী বলতেছি, অন্যান্য গ্রুপের স্টুডেন্টসরাও তোমাদের কিন্তু পড়তে হবে, না লিখলে তো আর মার্কস দিবে না। সো 12 ঘন্টা করে তুমি যদি 28 দিন পড়ো, সেক্ষেত্রে 336 ঘন্টা, আরও 4 ঘন্টা বাড়াও, ঠিক না? সো 29 দিন ধরে যদি ধরি, 340 ঘন্টা সময় যদি তুমি পড়ো, মোটামুটি ভালো। কারণ যেহেতু মিনিমাম, এটা আমি মিনিমামে হিসাব দিতেছি, 340 ঘন্টা যদি হয় তোমাদের পড়ার যদি সুযোগ পাও, সেক্ষেত্রেও দেখো কম কিন্তু সময়টা। সাবজেক্ট কয়টা তোমাদের যদি সায়েন্সের ধরি, মানে 6টা, 6-2 কয়টা দাঁড়াও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, 4টা, 4-2 8, আর ICT 9, ইংলিশ বাংলা বাদ দিলাম, 9টা, 340 ভাগ 9, ওয়েট 340 ভাগ 9। আমরা যদি দেখি এখানে যে প্রতিটি সাবজেক্টের জন্য তুমি 37 ঘন্টা করে সময় পাচ্ছ, তাও কম। প্রতিটি পত্রে আবার 8টা করে চ্যাপ্টার, মানে 37 ভাগ 8 আবার দিই আমরা, মানে প্রতিটি চ্যাপ্টার 4 ঘন্টা সময় আছে, মানে সব কিছু শেষ করতে হবে তোমার 4 ঘন্টায়। বুঝো, ওয়ান শর্ট ক্লাসে 6 ঘন্টা, 5 ঘন্টা। নিচে পড়বা কখন? নিজের পড়া লাগবে না? MCQ CQ কেমনে শেষ করবা? ইম্পসিবল নাকি? ইম্পসিবল হলে হোক, না হলে না হোক, পড়তে হবে। পড়ে যদি না পড়ো তাহলে শেষ, মানে হাল কেন ছাড়বা? চেষ্টা করো, যেহেতু 28 দিন সময় আছে এবং পাশাপাশি তোমাদের বন্ধ আছে রুটিনে, আমি দেখেছি যে বন্ধ আছে। সো তুমি বন্ধের সময় পড়তে পারবা আর কি, পরীক্ষার সময় পড়া যায়। আর তুমি সাজেশন যদি ফলো করো, আর একটু বিষয়টা ইজি হয়ে যাবে। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া, আপনি এই নোটিশের ভিডিও বানাতে এসে আপনি এসব হিসাব কেন করছেন? তো হিসাব করবো না তো কী করবো? আন্দোলনে যেও না যাবা, তোমাদের বিষয় এটা। তবে আমার মতামত আন্দোলনের পক্ষে না, আমি আগেই বলছি। কারণ যদি এপ্রিলের পরীক্ষাটা হতো, তখন একটা ভেবে দেখা যেত যে আন্দোলনের বিষয়টা। যেহেতু এপ্রিল পরীক্ষা হয় নাই, 26 জুন পরীক্ষা। আমি জানি না আন্দোলন করে আদৌ লাভ হবে কি না, আন্দোলন করা উচিত কিনা, তবে আমি আন্দোলনের পক্ষে নই। আমি যে হিসাবটা দিলাম তোমাদের পড়াশোনার, এই হিসাবের পক্ষে। এইভাবে পড়ো, তারপর পরীক্ষার সময় তো আরও সময় আছে, পরীক্ষার সময় তো পড়া যায়, ঠিক না? তুমি যদি মনোযোগ দিয়ে পরীক্ষার সময় পড়ো, তাইলেও কিন্তু হয়, মানে ওভারঅল 1 মাস 2 মাস ভালোভাবে পড়ো, আশা করছি ভালো হবে। আই থিঙ্ক A+ পাওয়া সম্ভব যদি একটু মানে ভালোভাবে স্মার্ট ওয়েতে পড়তে পারো, আর আগে থেকে কিছু একটা বেসিক যদি ঠিক থাকে। আজকের মধ্যে পর্যন্ত ফ্রেন্ডসের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এটাই সঠিক। বেঞ্চ অনেক দূরে থাকবে, ফোনের ব্যবস্থা থাকবে না, সো মেসেজ কিছু করতে পারবে না। আল্লাহ হাফেজ।